আমাদের জীবনে বেশ কিছু সুনিশ্চিত সত্য আছে যেগুলোকে কখনোই এড়িয়ে যাওয়া সম্ভব না। তার মধ্যে একটা হলো মৃত্যু। মৃত্যু মানুষের জীবনে অনিবার্য, এটা মেনে নিয়েই আমরা জীবনযাপন করি। কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু কখনোই প্রাপ্য নয়, কখনোই কাম্য নয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভিডিও ক্লিপসটুকু, এটা আজকে সকালের ক্লিপস। আমি গতদিন কেন ছোট ভিডিও দিয়েছি, কেন ভিডিও দিতে পারিনি, সবই আজকের ভিডিওতে বলবো। আসলে মেয়ে আমাকে একদিনের মধ্যে একেবারে জাহান্নাম দেখিয়ে দিয়েছে। আমি যেমন একজন নতুন গৃহিণী, আমি একজন নতুন মা। তো আজকে আমার ভিডিওতে আমার অভিজ্ঞ আপুদের কাছে আমি কিছু প্রশ্ন রাখবো। প্লিজ অভিজ্ঞ আপুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। এইটুকু কিন্তু আমি আপনাদের কাছ থেকে পেতেই পারি। তো প্রতিদিনের মতো মেয়েকেও কিন্তু সকালবেলা খাওয়ার পর যতটুকু সময় দেই, ততটুকু সময় দিয়েই আমি কিচেনে এসেছিলাম। তো এই ভিডিওটা যেহেতু আগের ছিল, সেই জন্য বলছি যে এসেছিলাম। মুহূর্তের মধ্যে মেয়ে আমাকে জাহান্নাম কেন দেখিয়েছে সেটা তো বলবই। তার আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে, মানে গতকাল রাতের কথা বলছি। গতকাল রাত প্রায় 1:30টার মতো বাজে। তো হঠাৎ করে ও কিন্তু প্রচুর বমি করা শুরু করে। আর এত পরিমাণ বমি আসলে ওর জন্মের পর আমি কখনো করতে দেখিনি। তো বলছিল বমি করছে আর গলা জ্বালা করছে। তো বমিগুলো দেখার পর মনে হচ্ছিল যে ওর আসলে বদহজম হয়ে গেছে, আর কোনো খাবারই হজম হচ্ছে না। যে খাবারগুলো রাতে ওকে আমি দিয়েছিলাম সেই খাবারগুলো একেবারে আস্তে আস্তে আসছে। বাচ্চারা শরীর খারাপ থাকলে কিন্তু মায়ের কোল একেবারেই ছাড়তে চায় না। তো আমাকেও ছাড়তে চাচ্ছিল না। তো এখন প্রায় বেলা 12:30টার মতো বাজে, তখন আমি কিচেনে এসেছি। আর আজকে রান্না করছি পাকিস্তানি যে সোনালি ককগুলো আছে, মানে রোস্টের মুরগি আমরা যেটা বলি সেটা। এখন ব্রয়লার মুরগি আর পাকিস্তানি মুরগির মধ্যে আমার মনে হয় না কোনো পার্থক্য আছে, কারণ এগুলো প্রায় একই রকম খাবার দেয়া হয়। তো এটার মধ্যেও কিন্তু মাঝে মাঝে একটু আষ্টে গন্ধ আসে। তো সেই জন্য এখানে দিয়েছিলাম লেবুর রস, সামান্য একটু লবণ, একটু মরিচ, হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। লেবুর রস দিলে চিকেনে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ থাকে না। আর এখন এগুলো তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব, কারণ যেহেতু এটাতে আমি ঝোল দেব। বেশি ভেজে ফেললে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো মেয়ের যে কথা বলছিলাম, আসলে অ্যাজ ইউজুয়াল ওকে যে খাবারগুলো দেওয়া হয় আমি কিন্তু গতকাল রাতে সেই খাবারগুলোই দিয়েছিলাম। তো ভারী খাবারের মধ্যে দিয়েছিলাম ওকে কলিজা ভুনা, ঢেঁড়স ভাজি আর ভাত। তো আসলে এই খাবারগুলো সব সময় খায়, কখনো কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো যখন এত এত বমি হচ্ছিল তখন কিছুতেই বুঝতে পারছিলাম না যে বমিটা কেন হচ্ছে। রাত 1:30টা থেকে একেবারে সারা রাতই বমি। ফজরের পর একটু ঘুম গিয়েছিল, তো 6:30টার দিকে আবার ঘুম থেকে উঠে আবার বমি করা শুরু করে। তো আসলে কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যে বমিটা কেন হচ্ছে। একটা সময় আমার মাথায় আসলো, আজকে 3-4 দিন ধরে ওকে আমি গরুর দুধের সাথে হরলিক্স দিচ্ছি সন্ধ্যাবেলা। তো আসলে 3-4 দিন হয়ে গেছে, এই কয়েকদিন কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো আসলে নতুন খাবারের মধ্যে এই হরলিক্সটাই ছিল। এখন আমার অভিজ্ঞ আপুদের কাছে আমি জিজ্ঞেস করছি আসলে হরলিক্স খেলে বাচ্চাদের এরকম কোনো প্রবলেম হয় কি না, যে বাথরুমে কোনো সমস্যা বা পেটে কোনো সমস্যা, এই ধরনের কোনো সমস্যা আছে কি না। যদি থেকে থাকে বা কারো বাচ্চার সাথে হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু হরলিক্সটা দেওয়া বর্তমানে ওকে স্টপ রেখেছি। তো এর মধ্যেই মেয়ে কিন্তু আরও বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে, যে জন্য বলেছি একেবারে জাহান্নাম দেখেছি। আমার মেয়ে আজকে যে অঘটনটা ঘটিয়েছে এটার সাথেও হয়তোবা অনেক আপুরা পরিচিত। তো সেটা বলবো, তার আগে রান্নার ব্যাপারে একটু কথা বলি। এখানে কিন্তু আমি গুঁড়ি মশলা যেগুলো ছিল সেগুলো পানি দিয়ে আগে একটু গুলে নিয়েছি। গুঁড়ি মশলা এভাবে পানিতে গুলে নিয়ে রান্না ইউজ করলে একটা বাটা মশলার সেন্ট পাওয়া যায়, সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আমি কিন্তু পেঁয়াজ সামান্য একটু বাটাও দিয়েছিলাম। এটা কিন্তু চিকেনের স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেবে। আর অন্য আরেকটা চুলাতে আমি একটু চাল কুমড়া সিদ্ধ করে নিচ্ছি।
তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। মশলাটা একেবারে তেল উঠে আসা পর্যন্ত অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে বেশ কিছু সময় আবারও কষিয়ে নেব। তারপর বাদবাকি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব। মেয়েকে কোলে নিয়েই বেশ কিছুক্ষণ রান্না করেছি। তো যেহেতু এমনিতেই অসুস্থ, তো আমার সাথেই ছিল, তো বেশিক্ষণ কোলে নিয়েও কিন্তু রান্না করা যায় না। তো আমি যখন কিচেনে রান্না করি আমার কিচেন থেকে এই জায়গাটা কিন্তু সরাসরি দেখা যায়। তো ওকে এখানে বসিয়ে রেখেই কিন্তু আমি রান্নাটা করছিলাম। ও ওখানে বসেই খেলা করছিল। তো হঠাৎ করে এসে আমাকে বলছে যে মা, আমি আর খেলা করব না, আমার খুব খারাপ লাগছে, আমি একটু শুয়ে থাকবো, আমাকে রুমের ভিতরে একটু এসি দিয়ে দাও, আমার খুব গরম লাগছে। আমরা কোনো মায়েরাই বাচ্চাকে কিন্তু একেবারেই চোখের আড়াল করতে চাই না। তো সেই জন্যই কিন্তু মেয়েকে এখানে বসিয়ে রাখি। তো ও যখন রুমে গিয়ে শুতে চাচ্ছিল, একবার মনে মনে ভাবছিলাম যে গতকাল রাতে সারা রাতই ও ঘুমাতে পারিনি, বমি করেছে, ওর মনে হয় সত্যিই শরীর খারাপ লাগছে, এখানে বসে থাকতে পারছে না। আবার মনে হচ্ছিল যে একটু আড়াল হলেই তো কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলে, আমি যদি এখানে রান্নায় ব্যস্ত থাকি তাহলে তো একটু হলেও চোখের আড়াল হয়ে থাকবে। তো বারবার এরকম টানাটানি করছিল যে মা আমাকে রুমে নিয়ে যাও। তো ওকে ও রুমের ভিতরে দিয়ে এসিটা দিয়ে আমি শুয়ে রেখে এসেছি। এসি দেওয়ার পরও আমি দরজাটা একেবারে খোলা রেখে এসেছি যেন ওকে একটু পরপর গিয়ে দেখতে পারি। তো এর মধ্যেও কিন্তু আমি 2-1 বার গিয়ে ওকে দেখে এসেছি। দেখলাম যে ও শুয়ে শুয়ে খেলছে। তার কিছুক্ষণ পরে যে এত বড় একটা অঘটন ঘটে যাবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। আমার মাথায় একটা জিনিস বারবার ঘুরছিল কিচেনে যখন কাজ করছিলাম, যে খুব তাড়াতাড়ি আজকে আমার কিচেনের কাজগুলো শেষ করতে হবে। তো সেই জন্যই কিন্তু মাংস রান্না করছি। আর ওই দিন যে আমি বেশ কিছুটা সর্ষে পেস্ট করে নিয়েছিলাম সেটার কিন্তু কিছুটা সর্ষে রয়ে গেছিল, সেটাই আজকে চাল কুমড়া দিয়ে আমি ভাজি করব। বাংলাদেশি ব্লগার তৃপ্তি আইডি থেকে তৃপ্তিদি কমেন্ট করেছিলেন যে আপু, এতগুলো কুমড়া পাতা তুমি কোথায় পেলে? তো আপু তোমার জন্য বলছি, কুমড়া পাতাগুলো গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু অনেকগুলো কুমড়া গাছ আছে, তো সেখান থেকেই পাতাগুলো এনেছি। আর আজকে যে কুমড়াগুলো সর্ষে দিয়ে ভাজি করছি, এই কুমড়াটাও বাড়ির গাছেরই। সর্ষে দিয়ে কুমড়া ভাজি এইটা কিন্তু এর আগেও কোনো একটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই জন্য আজকে আর ডিটেলসে কোনো কিছু বলছি না। বিয়ের আগে বা সংসার জীবনের শুরুতে এটা কিন্তু ভাবতেও পারিনি যে সংসার জীবনের প্রত্যেকটা দিন মানে এক একটা যুদ্ধ, এক এক দিনের যুদ্ধ এক এক রকম। এই যে কালকে সারা রাত জাগার পরে আজকে কিন্তু ঠিক একই স্পিডে ঘরের কাজগুলো সমান তালে করতে হচ্ছে, মেয়েকে সামলাতে হচ্ছে। বিয়ের আগে যদি কোনো রাত এভাবে জাগতে হতো, পরের দিন হয়তোবা আমাকে বিছানা থেকে টেনেই তোলা যেত না। কিন্তু সংসার এমন একটা জায়গা যেখানে কিন্তু আধিক্যতার কোনো জায়গা নেই, অলসতার কোনো জায়গা নেই, আর দায়িত্বের কোনো শেষ নেই। ইন্ডাকশনে কুমড়া ভাজিগুলো আমি ফ্রাই মুডে রেখে চিকেনের বাদবাকি প্রসেসটা এখন শেষ করে ফেলবো। তো আজকে যে প্রসেসে চিকেনটা রান্না করেছি, এই প্রসেসে যদি আপনি ব্রয়লার মুরগিও রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হবে। এভাবে চিকেন রান্না করলে চিকেনের গ্রানটা কিন্তু চারপাশে একবারে মৌ মৌ করে। তো এখানে আমি একটা ফোড়ন রেডি করে নিয়েছি। তো ফোড়নের মধ্যে আমি দিয়েছিলাম সামান্য একটু জিরা, একটু আদা কুচি, 2টা শুকনা মরিচ দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, এগুলোই ছিল ফোড়নের মশলা। আর এখন ফোড়ন দিয়ে আমি চিকেনটা আবার কিছুক্ষণ ঢেকে কুক করব, তাহলেই কিন্তু চিকেনটা রান্না একেবারে হয়ে যাবে। গতদিন একেবারে ছোট্ট একটা 3 মিনিটের ভিডিও দিয়েছিলাম। অনেক আপুদের প্রশ্ন ছিল, আপু এত ছোট ভিডিও কেন দিলে? তো আসলে আমার যেহেতু এটা ব্লগিং চ্যানেল, কোনো কুকিং চ্যানেল না, আমি কিন্তু নিজেও জানি যে শুধুমাত্র রেসিপি ভিডিও শেয়ার করলে সেই ভিডিওগুলো চলবে না। কিন্তু তারপরেও আমার প্রত্যাশার থেকে আমার ভালোবাসার আপুরা আমাকে অনেক বেশি সাড়া দিয়েছেন। আসলে গতকাল রাতে জেগে এত খারাপ অবস্থা হয়েছিল, তার মধ্যে আজকে এখন যখন দুপুরে রান্না করছি ঠিক সেই সময়টাতেই কিন্তু মেয়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটিয়েছে। তো সেই জন্য আমি আসলে ভিডিওটা গুছিয়ে উঠতে পারিনি, বা ভিডিওটা আমি শেষও করতে পেরেছিলাম না যে এডিট করে ভয়েস দিয়ে তারপর আমি ভিডিওটা আপলোড করব।
3 মিনিটের যে ভিডিওটা দিয়েছি সেটা আসলে আমার রোজার মধ্যে শ্যুট করা ছিল, সেটা আর আপলোড দেওয়া হয়নি। তো ওই ভিডিওটাই যেহেতু রেডি ছিল আর আমার যেহেতু ভিডিও শিডিউল ছিল, তো সেই জন্য আমি ওই ভিডিওটাই আপলোড করে দিয়েছিলাম। প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের নিরাপত্তার থেকে আর অন্য কিছু বড় হতেই পারে না। আমরা মায়েরা চাই যে কোনো কিছুর বিনিময়ে আমার সন্তান সুস্থ থাকুক, আমার সন্তান নিরাপদে থাকুক। আপনি দেখবেন আপনার বাচ্চাকে আপনি সারা দিন চোখে চোখে রাখছেন, সে কোনো ব্যথা পাচ্ছে না, তার কোনো অঘটন ঘটছে না, কিন্তু কোনো কারণে যদি সে একটু ব্যথা পায় বা তার সাথে কোনো খারাপ কিছু হয়, ঘুরে ফিরে কিন্তু সবাই আঙুলটা সর্বপ্রথম মায়ের দিকেই তোলে যে তুমি ঠিক মতো খেয়াল করতে পারোনি। আপনার সন্তান কোনো কারণে হয়তো বা ব্যথা পেয়েছে বা কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, আপনি মা, আপনার থেকে কিন্তু সেই কষ্টটা কারো বেশি হতে পারে না, কিন্তু চারপাশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে সন্তানের এই খারাপ অবস্থার জন্য শুধুমাত্র মাই দায়ী। আপনাকে একজন ব্যর্থ মা হিসাবে প্রমাণ করার জন্য তারা লেগে যায়। আমি জানি কম বেশি এই পরিস্থিতির মধ্য দিয়ে সব মায়েরাই যান। তো যাই হোক, এই যে রান্না করছিলাম এটা কিন্তু রাতের বেলা ক্লিপস নিয়েছি, ঘটনার সময় আমি কোনো ক্লিপস রাখতে পারিনি। তো এই রুমটাতেই ওকে শুয়ে রেখেছিলাম। তো হঠাৎ করে আমি যখন ভাতটা বসাচ্ছি ঠিক তার আগের মুহূর্তে সে বারবার দরজায় নক করছিল যে মা আমাকে বের করো, আমাকে রুমের ভেতর থেকে বের করো, আমি কিছুতেই বের হতে পারছি না, আমি ভেতরে আটকে গিয়েছি। খেলতে খেলতে হয়তো বা কোনো একটা সময় ও দরজাটা ধাক্কা দিয়েছে, যে কারণে দরজার লকটা কিন্তু একেবারে আটকে গেছিল। আমার কিচেনে যে হুডটা আছে এটাতে কিন্তু প্রচুর শব্দ হয়। তো রান্নার সময় যেহেতু হুড চলছিল, তো আমি আসলে বুঝতে পারছিলাম না, আমার কানে কিন্তু শব্দটা আসেনি যে ও ভেতর থেকে খুলতে বলছে। ও বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছে, অনেক জোরে জোরে দরজা ধাক্কা দিয়েছে। তো তখনই কিন্তু আমার টনকটা নড়েছে যে হয়তো বা কিছু হচ্ছে। তো এসে দেখি একেবারে লকটা আটকে গেছে। তো আমার ফ্ল্যাটটাতে আসার পর আমি সর্বপ্রথম যে কাজটা করেছিলাম, দরজার যে নিচের যে লকটা আছে, মানে আমরা যেটাকে বলি ছিটকেরি, এটা যেন আটকে ফেলতে না পারে। তো সেই জন্য কিন্তু এই যে এই সাইডের যে ছিটকিরি যেখানে লক হবে সেটা কিন্তু প্রত্যেকটা রুমের দরজা থেকে খুলে ফেলেছি, শুধুমাত্র মেইন দরজাটা বাদ দিয়ে। তো এটা কিন্তু ওর জন্যই করা হয়েছে যে যখন একটু একটু বড় হবে তখন যেন একা একা দরজাটা লক করতে না পারে। কিন্তু উপরে এই যে লকটা আছে এটা যদি কোনোভাবে আটকে যায় তাহলে কিন্তু একটা 2 বছরের বাচ্চার জন্য এই লকটা কিন্তু কোনোভাবেই খোলা সম্ভব না। দরজার কর্নারে যেহেতু আমার কোনো ম্যাগনেট নেই, তো পরবর্তীতে একটা কিন্তু সাফানের বাবা ব্যবস্থা করেছে, দেয়ালের মধ্যে ড্রিল করে একটা রশি ঝুলিয়ে দিয়েছি। আর দরজার এই সাইডে একটা স্ক্রু লাগানো আছে। তো এইটার মধ্যে এরকম যদি দরজাটা বাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু দরজাটা আর আটকে না। তো এটাও কিন্তু ওর জন্যই করা হয়েছে, কোনো কারণে দরজায় যেন চাপা না খায়। কিন্তু ভাগ্য এতটাই খারাপ ছিল, এই জিনিসটাও কিন্তু খোলা ছিল, যে কারণে আটকে গেছে। তো ভিতরে এত বেশি চিল্লাপাল্লা করেছে, এত বেশি কান্নাকাটি করেছে, কোনো না কোনোভাবে এই যে ঠোঁটের এক কোণায় কিন্তু কেটে গেছে। বিপদে ধৈর্য ধরতে হয়, বিপদে মাথা ঠান্ডা করতে হয়, এটা মনে হয় একটা নীতিবাক্য হয়ে যায় যখন বাচ্চা কোনো বিপদে থাকে একজন মায়ের কাছে। তো যখন বারবার বলছিল মা আমি কিছুতেই বের হতে পারছি না, খুলতে পারছি না, আমি ব্যথা পাচ্ছি, আমি ব্যথা পেয়েছি, লকের চাবিগুলো কোথায় আছে সেটা সাফানের বাবা জানে। তো সাথে সাথে কিন্তু সাফানের বাবাকে আমি ফোন দেই। তো তার আসতেও একটু সময় লাগছিল, তো ওইটুকু সময় আমার সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল মুহূর্তে একেবারে জাহান্নাম দেখে ফেললাম। আমারও প্রচুর কান্না পাচ্ছিল। তো একটা সময় ভাবলাম যে পরিমাণ কান্নাকাটি বা চিৎকার চেঁচামেচি করছে, আমিও যদি সেরকম কান্নাকাটি করা শুরু করে দেই তাহলে তো মেয়ে আরও ভয় পেয়ে যাবে। তো ওকে বললাম মা তুমি ঘোরাতে থাকো, একটু চেষ্টা করো, এইভাবে ঘোরাও ওইভাবে ঘোরাও। এরকম অনেক সময় বলার পর প্রায় 10 থেকে 15 মিনিট সে যখন চেষ্টা করছে তারপর কিন্তু একটা পর্যায়ে ও একাই দরজাটা খুলেছে। লকের চাবিগুলো কোথায় আছে সাফানের বাবা কিন্তু আমাকে ফোনেই বলছিল, কিন্তু মুহূর্তেই আমি একেবারে দিশেহারা হয়ে গেছিলাম, আমার কিছুই মাথায় ধরছিল না। বিপদে ধৈর্য ধরতে হয় এটা আমরা সবাই জানি,
কিন্তু নিজের সন্তান কোনো কারণে বিপদে আছে, ঠিক সেই সময়টাতে বিপদে ধৈর্য ধরতে হয়, এই কথাটা মনে হয় মায়েদের কাছে একেবারে নীতিবাক্য হয়ে যায়। মায়ের বুকে প্রত্যেকটা সন্তান নিরাপদে থাকুক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।